নমস্কার, সকলকে শুভেচ্ছা। ডিসকভারিং এডুকেশন ফর বেসিস চ্যানেল একটি এমন চ্যানেল যেখানে শেখানো হয় যে শেখার মধ্যে কি আনন্দ রয়েছে সেটা আমরা আলোচনা করি, আমরা শিখিয়ে থাকি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব বা যে বিষয়টি নিয়ে চর্চা করব সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে রিভিউ ফর এক্সপেরিমেন্টাল রিসার্চ, মিনিং অ্যান্ড সিগনিফিক্যান্স। এক্সপেরিমেন্টাল রিসার্চের জন্য রিভিউ কেন গুরুত্বপূর্ণ এবং এটা সম্পর্কে আমরা জানব, এর অর্থ বুঝব এবং এর গুরুত্ব বুঝব। তো প্রথমে আমাদেরকে বুঝে নিতে হবে এক্সপেরিমেন্টাল রিসার্চ বলতে কী বোঝায়। এক্সপেরিমেন্টাল রিসার্চ বলতে সাধারণভাবে বোঝায় এমন একটি গবেষণা পদ্ধতি যেখানে মূলত কোনো প্রকারের বা যে কোনো প্রকারের ট্রিটমেন্টের গুরুত্ব বা প্রায়োগিক দিক সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয় বা বিচার করা হয়। এবার বিষয়টা হচ্ছে ট্রিটমেন্ট বলতে কি বোঝায়। সাধারণভাবে আপনারা মনে রাখবেন, ট্রিটমেন্ট বলতে এক্সপেরিমেন্টাল রিসার্চের ভাষায় বোঝায় যে কোনো একটি অ্যাকশান এবং সেই অ্যাকশান করার পরে সেই অ্যাকশানের পরিপ্রেক্ষিতে কী ধরনের রিয়াকশান হচ্ছে কিংবা এফেক্ট ক্রিয়েট হচ্ছে সেইটি যখন দেখা হয় খুব সচেতনভাবে, অবজার্ভ করা হয় বা পর্যবেক্ষণ করা হয় খুব সচেতনভাবে, তখন সেই যে অ্যাকশান, সেই অ্যাকশানকেই সাধারণভাবে ট্রিটমেন্ট বলে উল্লেখ করা হয়। কোনো একটি কাজ করার আগে যদি এরকমভাবে গবেষক ভাবেন, দেখি তো এটা এই জিনিসটি প্রয়োগ করে বা এই জিনিসটি ফলো করে দেখি তো এতে কি ফল হয়। এই যে একটি সহজ একটা যুক্তি বা সহজ একটি স্টেটমেন্ট বা সহজ একটি ধারণা, এই ধারণার পরিপ্রেক্ষিতে বা ধারণাকে কেন্দ্র করে যে গবেষণা পদ্ধতি বা গবেষণা প্রক্রিয়া সম্পাদিত হয়ে থাকে বা পরিচালিত হয়ে থাকে তাকেই সাধারণভাবে এক্সপেরিমেন্টাল রিসার্চ বলে উল্লেখ করা হয়। আজকে আমরা আলোচনা করব যে এই এক্সপেরিমেন্টাল রিসার্চের কী কী গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং সেই কাজগুলো করার জন্য রিভিউ কেন দরকার, রিভিউয়ের প্রয়োজনীয়তা কেন রয়েছে। কারণ রিভিউ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। প্রথমে তাহলে আমাদের দেখে নিতে হবে এক্সপেরিমেন্টাল রিসার্চ কী, সেটা সম্পর্কে আমরা একটু ব্রিফ কনসেপ্ট নিয়ে নেব। এক্সপেরিমেন্টাল রিসার্চ ইজ এ রিসার্চ মেথোডোলজি টু এক্সপেরিমেন্ট দ্য এফেক্ট অফ এ ট্রিটমেন্ট। কোনো একটা কাজ করে দেখা হোক বা যদি এই কাজটি করা হয় তাহলে এর কি প্রভাব হতে পারে, এই বিষয়টি, এটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্টের, মানে এটা ট্রিটমেন্টের এফেক্ট। যদি এটা কাজ করা হয় তাহলে কি ফল পাবো, এই যে তাহলে কি ফল পাবো, এটি হচ্ছে ট্রিটমেন্টের এফেক্ট। এই ট্রিটমেন্টের এফেক্টকে এক্সপেরিমেন্ট করা বা এই ট্রিটমেন্টের এফেক্টকে মেজার করা বা অবজার্ভ করার যে বিশেষ গবেষণা পদ্ধতি, সেই গবেষণা পদ্ধতিকে সাধারণভাবে এক্সপেরিমেন্টাল রিসার্চ বলা হয়। এখানে আরেকটি বিষয় সম্পর্কে বলা হয়েছে, এক্সপেরিমেন্টাল রিসার্চ ইজ এ হাইলি কন্ট্রোলড রিসার্চ প্রসেস। হাইলি কন্ট্রোলড রিসার্চ প্রসেস কেন বলা হয়েছে? কারণ যখন এই ট্রিটমেন্ট করা হয়, যখন কোনো একটি অ্যাকশান করা হয় কোনো একটি রিয়াকশান দেখার জন্য বা পর্যবেক্ষণের জন্য, তখন কিন্তু এই বিষয়টিকে হাইলি কন্ট্রোল করা হয়, সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা হয়। অ্যাকশান, রিয়াকশান এবং অবজারভেশন, অ্যাকশান, রিয়াকশান, অবজারভেশন কিংবা কজ অ্যান্ড এফেক্টের যে রিলেশনশিপ ইত্যাদি ঘটনাটিকে যখন পর্যবেক্ষণ করা হয় বা পরিমাপ করা হয় অত্যন্ত নিয়ন্ত্রিত পরিবেশে, তখনই কিন্তু সেটা এক্সপেরিমেন্ট বলা হবে। যদি এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো রকমের ঘাটতি থাকে বা কোনো রকমের লুপহোলস থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই এক্সপেরিমেন্ট বিষয়টি কিন্তু সেখানে তাৎপর্যপূর্ণ হবে না বা গ্রহণযোগ্য হবে না। সেজন্য বলা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল রিসার্চ ইজ আ হাইলি কন্ট্রোলড রিসার্চ প্রসেস। এটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত একটি রিসার্চ প্রসেস। এই নিয়ন্ত্রণের মধ্য দিয়েই কিন্তু সঠিক সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারি কজ এবং এফেক্টের রিলেশনশিপ সম্পর্কে। সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ রিসার্চ মেথোডোলজি। এরপরে বলা হয়েছে এক্সপেরিমেন্টাল রিসার্চ ইজ এ রিসার্চ প্রসেস বেসড অন দ্য প্রিন্সিপালস অফ কজ অ্যান্ড এফেক্ট, যেটি অলরেডি আমরা আলোচনা করেছি। প্রত্যেক কার্যের সাথে কারণের সম্পর্ক রয়েছে, অর্থাৎ কারণের জন্যই কিন্তু কার্য সম্পন্ন হয়। মানে কোনো একটা ঘটনা আমার সামনে এলো, কোনো একটি বিষয় আমার সামনে এলো, সেই বিষয়টির পিছনে নিশ্চয়ই একটি কারণ থাকবে, একটি কজ থাকবে, এবং সেই কজ ছাড়া কিন্তু কোনো রকমের অ্যাকশান কমপ্লিট হয় না।
সেজন্য বলা হচ্ছে এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে এই কজ অ্যান্ড এফেক্টের যে রিলেশনশিপটি, সেই রিলেশনশিপটিকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিবেচ্য বিষয় বা নীতি হিসেবে ফোকাস করা হয় বা তাকে ব্যবহার করা হয় বা কাজে লাগানো হয়। যে রিসার্চ মেথোডোলজিতে সেটি হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল রিসার্চ। তাহলে এক্সপেরিমেন্টাল রিসার্চ হচ্ছে এমন একটি রিসার্চ প্রসেস বেসিক্যালি যেটা দাঁড়িয়ে আছে কজ অ্যান্ড এফেক্টের নীতির উপরে। এটি একটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত একটি পরিবেশে এই গবেষণাটি হয়ে থাকে। মূলত এখানে ট্রিটমেন্টের যে পরিবর্তন, ট্রিটমেন্টের যে আউটকাম বা ট্রিটমেন্টের যে রেজাল্ট, সেইটিকে আইডেন্টিফাই করার জন্য বা সে সম্পর্কে অবজারভেশনের জন্য। এবার আমরা আরও দেখে নেব যে এক্সপেরিমেন্টাল রিসার্চ সম্পর্কে আর কি বলা হচ্ছে। এক্সপেরিমেন্টাল রিসার্চ is an approach of experiment based on the principles of randomization, manipulation, control and replication. এই যে চারটি গুরুত্বপূর্ণ শব্দ আমরা এখানে ব্যবহার করেছি, এই চারটি গুরুত্বপূর্ণ শব্দের সাথে কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চ সম্পর্কযুক্ত। এই চারটি গুরুত্বপূর্ণ নীতির উপরে কিন্তু এক্সপেরিমেন্টটা দাঁড়িয়ে থাকে। প্রথম শব্দটি একটি শব্দ আমরা আলোচনা করেছি, কন্ট্রোল। সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে কিন্তু এই এক্সপেরিমেন্ট হয়ে থাকবে। নিয়ন্ত্রণ এর উপর নির্ভর করবে যে এক্সপেরিমেন্টটা সাকসেসফুলি কন্ডাক্ট হয়েছে কি না, বা এক্সপেরিমেন্টের যে শর্ত, সেই শর্ত হিসেবে কিন্তু এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি শর্ত হিসেবে বিবেচিত হয়। নিয়ন্ত্রণ। এরপরে আমরা দেখব এখানে একটি শব্দ ব্যবহার করা হচ্ছে র্যান্ডমাইজেশন। র্যান্ডমাইজেশন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লজিক্যালি স্ট্যাবলিশড বা লজিক্যালি অ্যাকসেপ্টেড একটা মেকানিজম। এখানে কি বলা হয়, যে বলা হচ্ছে যে এক্সপেরিমেন্টটা করার সময় যে এরিয়া নির্বাচন করা হয়, অর্থাৎ যেখানে এই এক্সপেরিমেন্টটা করা হবে, এরিয়া হোক বা স্যাম্পল হোক, সে স্যাম্পল নির্বাচন বা এরিয়া নির্বাচন বা যেখানে এই এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্টটা হবে, সেই জায়গা বা সেই ক্ষেত্র বা সেই স্পেসটা নির্বাচন করার সময় কোনো রকমের বায়াসনেস থাকবে না। ব্যক্তিগত পূর্ব নির্ধারিত কোনো পছন্দ অপছন্দকে এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে না। এখানে কি করা হবে, এখানে কিন্তু যেটা করা হবে যে সেই পরীক্ষার যে এরিয়া বা পরীক্ষার যে স্পেস বা স্যাম্পল নির্বাচন করা হবে, সেখানে কিন্তু যে অ্যাভেলেবেল যে সমস্ত স্যাম্পল বা স্পেস রয়েছে বা পয়েন্টস রয়েছে বা ফিচার্স রয়েছে, প্রত্যেকটি ফিচার্স বা পয়েন্টস বা স্যাম্পলকে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে। ইকুয়াল অপরচুনিটি কেন দিতে হবে? নির্বাচন করার ক্ষেত্রে, অর্থাৎ যে কেউ যেন সুযোগটা পায়। এর ফলে কি হবে, বিষয়টি কিন্তু লজিক্যালি এক্সপেরিমেন্টটা কিন্তু স্ট্যাবলিশড হবে, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স লেভেল কিন্তু অনেকটাই হাই হবে। যদি এই র্যান্ডমাইজেশনের যে বিষয়টি, সেটি যদি কোনো গবেষক ফলো না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। এমনও প্রশ্ন হতে পারে যে গবেষক তার পছন্দ মতো একটি পরিবেশ তৈরি করেছে পরীক্ষার জন্য, এবং সেখানে তিনি চেয়েছেন যে ভালো ফল করবেন বা দেখাতে চাইছেন, তাই তিনি সেরকমভাবে পরিবেশ রচনা করেছেন এবং তার ভিত্তিতে ফল দেখিয়েছেন। ফলে এটি তার নিজস্ব পছন্দের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা রেজাল্ট। ফলে কি হবে, জনমানুষে বা সকলের কাছে এটি কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হবে না। কিন্তু যদি এই যে পরীক্ষার যে ক্ষেত্র বা পরীক্ষার যে এরিয়া বা পরীক্ষার জন্য যে স্যাম্পল বা এক্সপেরিমেন্টের জন্য যে স্যাম্পল নির্বাচন করা হবে, সেক্ষেত্রে যদি দেখা যায় যে সেখানে ইকুয়াল অপরচুনিটি প্রোভাইড করা হচ্ছে, ইকুয়াল অপরচুনিটি প্রোভাইড করা হচ্ছে যে প্রসেসের মাধ্যমে, সেইটিকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে র্যান্ডমাইজেশন মেকানিজমের মাধ্যমে প্রত্যেকটি স্যাম্পলকে ইকুয়াল অপরচুনিটি দেওয়া হয় নির্বাচনে। ফলস্বরূপ কী হবে, যদি এরকম একটা অপরচুনিটি প্রোভাইড করা হয়, তাহলে দেখা যাবে যে এর ফলে যে রেজাল্টের যে গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেন্স লেভেল, সেটি কিন্তু অনেকটাই বেশি হবে। এটি কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চের আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এরপরে দুটো গুরুত্বপূর্ণ মেকানিজম রয়েছে যেটা এক্সপেরিমেন্ট চলাকালীন একজন গবেষক ফলো করে থাকেন। কীরকম? প্রথমে একটি হচ্ছে ম্যানিপুলেশন কথাটির অর্থ কী? ম্যানিপুলেশন কথাটির অর্থ হচ্ছে যে যখন কিন্তু গবেষক তিনি এক্সপেরিমেন্ট করতে চাইছেন বা একটা এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট করতে চাইছেন, এবং ট্রিটমেন্টে একটি মোটামুটি একটা ডিজায়ার্ড ডাইমেনশন বা ডিরেকশান তিনি ঠিক করেছেন, যে কী ধরনের এফেক্ট হতে পারে, কী ধরনের এফেক্টটা কোন লেভেলে, কোন এরিয়াতে, কোন পয়েন্টে, কোন ডাইমেনশনে সে রেজাল্টটা আসবে বা আসতে পারে। সেই ডাইমেনশানে যদি রেজাল্টগুলো বা সেই এরিয়াগুলো, সেই রেসপন্সগুলো বা আউটকামগুলো যদি না আসে, সেক্ষেত্রে এক্সপেরিমেন্ট করার সময় এই যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টের মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন নিয়ে আসবেন গবেষক। এই ট্রিটমেন্টের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের পরিবর্তন নিয়ে আসবেন। যে অ্যাকশানটা তিনি করবেন, সেই অ্যাকশানের মধ্যে পরিবর্তন নিয়ে আসবেন।
এই যে পরিবর্তন নিয়ে আসছেন, কেন পরিবর্তন করছেন না, তো তিনি এক্সপেক্টেড আউটকাম পেতে চাইছেন তাই, অর্থাৎ এক্সপেক্টেড রেজাল্ট বা এফেক্ট কোন অ্যাকশানের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, কী ধরনের অ্যাকশানের ক্ষেত্রে এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া যাচ্ছে, সেই এক্সপেক্টেড রেজাল্টটাকে ঠিক করার জন্য বা সেই ডিরেকশানে আউটকামটাকে বিচার করার জন্য গবেষক কী করতে পারেন, তিনি যে ট্রিটমেন্ট করছেন সেই ট্রিটমেন্টের মধ্যে তিনি কিন্তু পরিবর্তন নিয়ে আসছেন। এই যে পরিবর্তন, সেই পরিবর্তনকে সাধারণভাবে বলা হচ্ছে ম্যানিপুলেশন। তাহলে এই এক্সপেরিমেন্টের জন্য বা ট্রিটমেন্টের জন্য যে অ্যাক্টিভিটি বা অ্যাকশান রয়েছে সেগুলোকে তিনি ম্যানিপুলেট করছেন, চেঞ্জ করছেন, যে ডিজায়ার্ড রেসপন্স বা ডিজায়ার্ড এফেক্টটা বা এফেক্টের যে ডিরেকশানটা সেটাকে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করার জন্য। এবং আরেকটি শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, সেটি হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশনটা কি? দেখা গেল কোনো একটি পরিস্থিতিতে বা কোনো একটি সিচুয়েশনে একজন গবেষক তিনি এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট করলেন বা রিসার্চটা করলেন, এক্সপেরিমেন্টটা করলেন, বা এফেক্টটা দেখার চেষ্টা করলেন এবং দেখলেন, তার পরিপ্রেক্ষিতে তিনি বললেন যে ইট ইজ টু গুড বা ইট ইজ ভেরি এফেক্টিভ বা ইট ইজ ভেরি এক্সপেক্টেড আউটকাম আসে এই ক্ষেত্রে। কিন্তু যদি এটা একাধিক পরিস্থিতিতে একাধিক জায়গায় যদি এটাকে পরীক্ষা না করা হয়, তাহলে সে তার যেটা দেখা দেবে তাহলে কিন্তু তার গ্রহণযোগ্যতা নিয়ে অনেকটা সংশয় থাকবে। যদি দেখা যায় 2 বা ততোধিক পরিস্থিতিতে একই রকমের পরীক্ষা করে দেখানো হয়, তাহলে দেখা যাবে যে এই যে রেজাল্টের যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু অনেকটাই প্রতিষ্ঠিত হবে। সেজন্য বলা হচ্ছে সেই এক্সপেরিমেন্টকে একাধিক সিচুয়েশনে রিপিট করে তার অ্যাকসেপ্টেন্স লেভেলটাকে স্ট্যাবলিশড করা হয় বা সেটাকে ভেরিফাই করা হয় বা সেটাকে জাস্টিফাই করা হয়, করার যে বিশেষ প্রক্রিয়াটা, যে রিপিটেটিভ যে এক্সপেরিমেন্টেশন যে একটা কনসিডারেশন, সেটিকে সাধারণভাবে রেপ্লিকেশন বলে উল্লেখ করা হয়। এই যে কতগুলি প্রক্রিয়া বা নির্ধারক বা প্রিন্সিপাল, সে প্রিন্সিপালের উপর ভিত্তি করেই কিন্তু যখন অ্যাকশন রিয়াকশন যে মেকানিজম সেটি সম্পন্ন হয়, তখন সেটিকে কিন্তু বলা হয় যে এক্সপেরিমেন্টাল রিসার্চ। এরপরে আমরা আলোচনা করব এক্সপেরিমেন্টাল রিসার্চ ইজ অ্যান অ্যাপ্রোচ টু অবজার্ভ দ্য এফেক্ট অ্যাপ্রোপ্রিয়েটলি আফটার দ্য কন্ডাক্ট অফ ট্রিটমেন্ট। এটি অলরেডি আমরা আলোচনা করেছি যে কোনো একটা ট্রিটমেন্ট করার পরে কী ধরনের ফল আসছে। ট্রিটমেন্ট করলাম না, তার আগেই ফল দেখতে শুরু করলাম, তাহলে কিন্তু হবে না। ট্রিটমেন্ট করার পরে কী ধরনের ফল আসছে সেটি দেখার জন্য কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, অনুশীলন পদ্ধতি। এরপরে আমরা আরও দেখে নেব যে এক্সপেরিমেন্টাল রিসার্চ সম্পর্কে কী বলা হচ্ছে। এক্সপেরিমেন্টাল রিসার্চ ইজ অ্যান অ্যাপ্রোচ অফ এক্সপেরিমেন্ট বেসড অন দ্য প্রিন্সিপালস অফ র্যান্ডমাইজেশন। এগুলি আমরা আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করেছি ট্রিটমেন্ট। এরপরে আমরা দেখে নেব যে এই এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে রিভিউ প্রক্রিয়া কেন তাৎপর্যপূর্ণ, রিভিউ করার কি দরকার আছে, রিভিউ আমাদেরকে কীভাবে হেল্প করবে। তাহলে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা কতগুলি শব্দ শিখলাম, সেটি হচ্ছে যে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট হয়, মানে অ্যাকশন রিয়াকশানের যে বিষয়টি বা কজ অ্যান্ড এফেক্টের বিষয়টি, সেটি কিন্তু একটা এক্সপেরিমেন্টাল রিসার্চের প্রধান বিবেচ্য বিষয়। 2 নম্বর বিষয়টি একটা আমরা শিখলাম, সেটি হচ্ছে কন্ট্রোলের কথা আমরা শিখলাম। তৃতীয় গুরুত্বপূর্ণ যে মেকানিজম যেটি আমরা দেখলাম সেটি হচ্ছে এক্সপেরিমেন্টের সাথে সম্পর্কযুক্ত, সেটি হচ্ছে র্যান্ডমাইজেশন। একই রকমভাবে রেপ্লিকেশন, ম্যানিপুলেশন, এই কতগুলি গুরুত্বপূর্ণ শব্দ আমরা দেখেছি। এবার আমরা দেখে নেব যে এই এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে রিভিউ কেন তাৎপর্যপূর্ণ, রিভিউ করা কেন দরকার রয়েছে। এখানে আমরা একটু শুরুতেই বলে নিতে চাই, সেটি হচ্ছে যে এই যে ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ যেটি অ্যাকশন করা হচ্ছে, যে ট্রিটমেন্ট ভেরিয়েবলটি, সেই ট্রিটমেন্ট ভেরিয়েবলটিকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়। অর্থাৎ যে অ্যাক্টিভিটিটা গবেষক করছেন এবং তার প্রভাব দেখার চেষ্টা করছেন, তো সেই অ্যাক্টিভিটিটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং যে ফলটা দেখার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কিন্তু ম্যানিপুলেটিভ ভেরিয়েবলও বলা হয়, যেহেতু এটাকে পরিবর্তন করা হয়। তো এখানে এবার আমরা আলোচনা করব যে রিভিউটা কেন দরকার এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে। টু ডিফাইন দ্য এক্সপেরিমেন্টাল ভেরিয়েবল সিগনিফিক্যান্টলি, এই যে ভেরিয়েবলটাকে আমরা ঠিক করলাম যে ট্রিটমেন্ট করব এবং ট্রিটমেন্টের ফলে কী ধরনের রেজাল্ট আসতে পারে, সেটা মন গড়া ভাবনার উপর ভিত্তি করে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক টেকনিক্যাল প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে বলা হয় যে কী ধরনের ভেরিয়েবল বা কী ধরনের অ্যাক্টিভিটি করা হবে বা অ্যাকশান করা হবে বা ট্রিটমেন্ট করা হবে, সে ট্রিটমেন্টকে কিন্তু সিগনিফিক্যান্টলি ডিফাইন করা হয়। পাশাপাশি সে ট্রিটমেন্টের এক্সপেক্টেড আউটকাম কী হতে পারে, সে ট্রিটমেন্টের এক্সপেক্টেড আউটকামটাকেও কিন্তু ডিফাইন করা হয়। তাহলে কী ধরনের পরিবর্তন আসতে পারে, এইটি কী ধরনের পরিবর্তন আসতে পারে সে সম্পর্কে সিদ্ধান্ত বা সে সম্পর্কিত ধারণাটা কোথায় পাওয়া যাবে, সেই ধারণাটি কিন্তু মূলত এই রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে গবেষক পেয়ে থাকেন।
তাহলে রিভিউ করলেন, রিভিউ করার পরিপ্রেক্ষিতে কিন্তু গবেষক বুঝতে পারলেন যে কীভাবে কী ধরনের আউটকাম বা কী ধরনের রেজাল্ট আসতে পারে সেটি তিনি ঠিক করলেন রিভিউ করার মাধ্যমে। একই রকমভাবে ট্রিটমেন্টের মধ্যে কী কী ফ্যাক্টর থাকবে, কী কী ফিচার্সকে ফলো করতে হবে সেই ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা লাভ করার জন্য, ডিফাইন করার জন্যও কিন্তু রিভিউর দরকার রয়েছে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে টু ডিফাইন দ্য সিচুয়েশন অর কনটেক্সট অফ এক্সপেরিমেন্ট। যেখানে পরীক্ষাটা করা হবে সেই পরিস্থিতি বা সেই যে জায়গাটা, সেই জায়গাটাতে কী ধরনের বৈশিষ্ট্য, কী ধরনের ফিচার্স থাকা দরকার, কী ধরনের সার্কামস্টেন্সেস থাকা দরকার, কী ধরনের এনভায়রনমেন্ট থাকা দরকার, সেটিও কিন্তু ডিফাইন করার জন্য রিভিউ করার দরকার হবে। অর্থাৎ এই যে এক্সপেরিমেন্টাল সিচুয়েশন বা এক্সপেরিমেন্টাল সার্কামস্টেন্সেস বা এক্সপেরিমেন্টাল পার্সপেক্টিভসটাকে ডিজাইন করার জন্য বা সেটাকে ডিফাইন করার জন্য বা জাস্টিফাই করার জন্য রিভিউয়ের গুরুত্ব অনস্বীকার্য। রিভিউয়ের মাধ্যমে কিন্তু এই বিষয়টিকে জাস্টিফাই করার চেষ্টা করা হয় বা ভেরিফাই করার চেষ্টা করা হয়। এরপরে যেটি বলা হচ্ছে টু স্পেসিফাই দ্য অ্যাপ্রোচ অফ এক্সপেরিমেন্টাল কন্ট্রোল। একই রকমভাবে ঠিক করে নিতে হবে যে এই যে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে যে কন্ট্রোল একটি গুরুত্বপূর্ণ মেকানিজম, কন্ট্রোল একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। তাহলে কন্ট্রোল করব, কিভাবে করব, কতটা করব, কি কি ক্ষেত্রে করব ইত্যাদি বিষয়গুলোকে কিন্তু স্পষ্টভাবে ডিফাইন করতে হবে। আর এই স্পষ্টভাবে ডিফাইন করার জন্যই কিন্তু রিভিউয়ের দরকার রয়েছে। রিভিউয়ের দরকার তাহলে কেন রয়েছে? কারণ বিষয়গুলোকে কন্ট্রোলিংয়ের মেকানিজম বা কন্ট্রোলিংয়ের পার্সপেক্টিভসটাকে স্পেসিফিক্যালি ডিফাইন করার জন্য, স্পেসিফিক্যালি ডিফাইন করার মাধ্যমে কিন্তু এই পার্সপেক্টিভসটাকে কিন্তু বা কন্ট্রোলিংয়ের মেকানিজমটাকে কিন্তু ঠিক করা যাবে। হ্যাঁ, সেজন্য কিন্তু এখানে রিভিউ দরকার রয়েছে। এরপরে আমরা দেখে নেব যে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে রিভিউর আর কী কী প্রয়োগযোগ্যতা রয়েছে বা গুরুত্ব রয়েছে। এখানে বলা হয়েছে টু ডিফাইন দ্য নর্মস টু ডিজাইন দ্য এক্সপেরিমেন্টাল লেআউট। যে এক্সপেরিমেন্টটা কীভাবে হবে, তার লেআউটটা কী হবে বা তার ব্লু প্রিন্টটা কীভাবে হবে, কীভাবে ট্রিটমেন্টটা হবে, প্রথমে কী হবে, তারপরে কী হবে, সে ট্রিটমেন্ট করার সময় কী কী কন্ডিশন ফলো করতে হবে, কীভাবে সিচুয়েশন কন্ট্রোল করতে হবে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলি সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয় পরীক্ষা শুরু করার আগে। তাহলে সিদ্ধান্ত নিতে গেলে কিছু নলেজ এস্টাবলিশড বা জাস্টিফাইড বা ভেরিফাইড কিছু নলেজের দরকার আছে। এবং সেই প্রয়োজনীয় যে নলেজ, সেই নলেজটা একজন এক্সপেরিমেন্টাল রিসার্চার কীভাবে পাবেন, সেটি কিন্তু তিনি পাবেন এই রিভিউ করার মাধ্যমে। অর্থাৎ তিনি ভালোভাবে সিস্টেমেটিক্যালি বিষয়গুলিকে রিভিউ করবেন, তার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু বুঝতে পারবেন যে এক্সপেরিমেন্ট করার সময় কোন কোন ম্যাটার বা কোন কোন বিষয়গুলোকে টেকনিক্যালি ফলো করতে হবে এবং ফলো করার দরকার রয়েছে, এবং প্রত্যেকটি স্টেপ কীভাবে এক্সিকিউট হবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু রিভিউয়ের প্রয়োজনীয়তা রয়েছে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে। এরপরে আরও দেখে নেব যে টু লোকেট দ্য ফান্ডামেন্টাল পয়েন্টস টু ফলো ফর কন্ট্রোলিং দ্য কনফাউন্ডিং এফেক্ট। যখন এক্সপেরিমেন্ট চলবে তখন কিন্তু এরকম অনেক ভেরিয়েবল বা চলক থাকবে যেগুলি কিন্তু অবাঞ্ছিত ফল প্রভাব করতে পারে বা এক্সপেরিমেন্টের মাঝখানে প্রবেশ করতে পারে। তাহলে এরকম যে ভেরিয়েবলগুলো রয়েছে সেগুলোকে সাধারণভাবে বলা হচ্ছে কনফাউন্ডিং ভেরিয়েবল। সেই কনফাউন্ডিং ভেরিয়েবলসের কী কী ধরনের এফেক্ট হবে বা কত রকমের এফেক্ট আসতে পারে এবং সেটাকে কত রকমভাবে কন্ট্রোল করা যেতে পারে, হ্যাঁ, সেই বিষয় সম্পর্কিত কিছু মুখ্য বা প্রধান ধারণা বা প্রধান যে বিন্দু বা কনসেপ্ট, সেগুলি কিন্তু একজন গবেষক এক্সপেরিমেন্টাল রিসার্চার তিনি কিন্তু সেগুলি এই রিভিউয়ের মাধ্যমে লাভ করবেন বা রিভিউ থেকে পাবেন। রিভিউ করার মাধ্যমে কিন্তু তিনি এই পয়েন্টসগুলো, এই ফান্ডামেন্টাল পয়েন্টসগুলোকে কিন্তু তিনি আইডেন্টিফাই করতে পারবেন বা ফান্ডামেন্টাল পয়েন্টসগুলোকে তিনি ঠিক করতে পারবেন, যে পয়েন্টগুলোর ভিত্তিতে তিনি কিন্তু এই কনফাউন্ডিং এফেক্টসকে কন্ট্রোল করতে পারবেন বা কন্ট্রোলিংয়ের অ্যাপ্রোচকে সেট করতে পারবেন। এরপরে বলা হয়েছে টু ডিফাইন দ্য নর্মস এগেইনস্ট দ্য পলিসি অফ র্যান্ডমাইজেশন, ম্যানিপুলেশন অ্যান্ড রেপ্লিকেশন। এবং এখানে তাহলে বলা হচ্ছে যে আমরা দেখলাম যে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে কিন্তু র্যান্ডমাইজেশন একটি তাৎপর্যপূর্ণ বিষয়, রেপ্লিকেশন একটা তাৎপর্যপূর্ণ বিষয়, ম্যানিপুলেশন একটি তাৎপর্যপূর্ণ বিষয়। তাহলে এই যে তাৎপর্যপূর্ণ বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলো কিভাবে পরিচালিত হবে, অর্থাৎ র্যান্ডমাইজেশনের সময় কী কী নীতি ফলো করা দরকার, হ্যাঁ, ম্যানিপুলেশনের সময় কী ধরনের নিয়মনীতি ফলো করা দরকার, রেপ্লিকেশনের সময় কী ধরনের নিয়মনীতি ফলো করা দরকার, তো সেইগুলো সম্পর্কিত নর্ম সেট করতে হবে এবং সেই নর্মসগুলোকে ডিফাইন করতে হবে। সেই নর্মসগুলোকে ডিফাইন করতে গেলে তাহলে আমাকে প্রিভিয়াস নলেজ বা এক্সপিরিয়েন্স বা ভেরিফাইড বা এস্টাবলিশড নলেজ বা এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করতে হবে এবং সেই নলেজ গ্যাদার করার জন্য কিন্তু গবেষককে কিন্তু রিভিউর উপরে নির্ভরশীল হতে হবে। তাহলে রিভিউয়ের মাধ্যমে কিন্তু গবেষক তিনি বুঝবেন
যে র্যান্ডমাইজেশন করার সময় কোন কোন কনসেপ্টগুলো, কোন কোন ডাইমেনশনগুলো, কোন কোন প্যারামিটারগুলোকে ফলো করতে হবে। একই রকমভাবে ম্যানিপুলেশন করার সময় যে ট্রিটমেন্টের যে পরিবর্তনটা, সে ট্রিটমেন্টের পরিবর্তন বা অ্যাকশানের যে পরিবর্তন, সে পরিবর্তন করার সময় কোন কোন ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আনা যেতে পারে এবং সে পরিবর্তনকে কীভাবে এক্সিকিউট করা যেতে পারে সে সম্পর্কে ধারণা লাভ করা। একই রকমভাবে যে এই যে এক্সপেরিমেন্টটা, সেই এক্সপেরিমেন্টের যে গ্রহণযোগ্যতা, সেটা 2 বা ততোধিক পরিস্থিতিতে গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্যতা নেই সেটা বিচার করার জন্য কিন্তু সেটা কী করতে হবে, রেপ্লিকেশন করতে হবে। কীভাবে রেপ্লিকেশন করব সে সম্পর্কে কিন্তু স্পষ্ট বা স্পেসিফিক ধারণা দেওয়ার ক্ষেত্রে এই রিভিউয়ের কিন্তু বিশেষ গুরুত্ব আমরা দেখতে পাই। এখানে আরও বলা হয়েছে যে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে রিভিউ কীভাবে হেল্প করছে, বলছে টু স্পেসিফাই দ্য প্যারামিটার অফ এক্সপেরিমেন্টাল অবজারভেশন। অর্থাৎ এক্সপেরিমেন্ট চলাকালীন গবেষক কিন্তু অবশ্যই তিনি কী করবেন, যে এই যে এফেক্ট ক্রিয়েট হচ্ছে, কোনো একটা অ্যাকশনের যে এফেক্ট ক্রিয়েট হচ্ছে, সেই এফেক্টকে কিন্তু তাকে পর্যবেক্ষণ করতে হবে, তাকে অবজার্ভ করতে হবে এবং সেটিকে অবজার্ভ করব কীভাবে, কতটা অবজার্ভ করব, কীভাবে অবজার্ভ করা দরকার, তার প্যারামিটারকে স্পেসিফাই করার ক্ষেত্রে কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চের গুরুত্ব রয়েছে। এক্সপেরিমেন্টাল রিসার্চের গুরুত্বটা কিন্তু এই প্যারামিটারকে ডিফাইন করার ক্ষেত্রে, অর্থাৎ অবজারভেশনের সময় কোন কোন দিকগুলো দেখা দরকার, কতটা দেখা দরকার, কীভাবে দেখা দরকার ইত্যাদি সমস্ত বিষয়গুলিকে বিচার বিবেচনা করা বা সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া বা সেই ইনফরমেশনগুলোকে প্রসেসিং করার ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল রিসার্চার কিন্তু এই রিভিউয়ের উপর কিন্তু অনেকাংশে নির্ভরশীল হয়ে থাকেন। এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে টু ফাইন্ড আউট দ্য রিসার্চ গ্যাপ ফর এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্ট করার আগে, এক্সপেরিমেন্ট করার সময় তিনি কিন্তু রিসার্চ গ্যাপকে আইডেন্টিফাই করবেন, যে রিভিউ করার মাধ্যমে তিনি রিসার্চ গ্যাপকে আইডেন্টিফাই করবেন বা খুঁজে বের করবেন। যে রিসার্চ গ্যাপকে কিন্তু ফুলফিল করার চেষ্টা করবেন তিনি তার এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে, অর্থাৎ যে বিষয় সম্পর্কে তিনি এক্সপেরিমেন্ট করতে চাইছেন বা করবেন বলে ঠিক করেছেন, সেখানে সেই এক্সপেরিমেন্টটা কতটা রিসার্চ গ্যাপকে ফুলফিল করতে পারবে বা রিসার্চের ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে, যে পার্টিকুলার যে ভেরিয়েবলকে সিলেক্ট করা হয়েছে এক্সপেরিমেন্টের জন্য, সে রিলেটেড যে সমস্ত গ্যাপ বা যে সমস্ত ইনসাফিসিয়েন্ট এরিয়া বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট এরিয়া রয়েছে সেগুলোকে কীভাবে ফুলফিল করা যায়, সেখানে কীভাবে এনরিচ করা যাবে, সেখানে কতটা কন্ট্রিবিউশন রাখা যায়, সেই বিষয়গুলিকে ডিফাইন করার জন্য বা সে সম্পর্কে ধারণা লাভ করার জন্য রিভিউয়ের প্রয়োজনীয়তা কিন্তু অনস্বীকার্য। রিভিউয়ের মাধ্যমে একজন গবেষক কিন্তু সেই রিসার্চ গ্যাপকে আইডেন্টিফাই করবেন এবং তিনি কিন্তু ঠিক করবেন যে সেই গ্যাপকে কীভাবে ফুলফিল করা যায় সেই এক্সপেরিমেন্টাল রিসার্চের মাধ্যমে। এরপরে বলা হচ্ছে টু মেক ডিসিশন টু ভেরিফাই দ্য আউটকাম অফ এক্সপেরিমেন্টেশন। এক্সপেরিমেন্ট করার পরে যে আউটকাম পাওয়া গেল সেটাকে ভেরিফাই করতে হয়, সেটাকে জাস্টিফাই করতে হয়, বিচার করতে হয়। যদি ভেরিফাই না করা হয়, জাস্টিফাই না করা হয়, তাহলে কিন্তু তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তাহলে তার গ্রহণযোগ্যতাকে প্রতিষ্ঠা করার জন্য বা তার গ্রহণযোগ্যতা সকলের সামনে তুলে ধরার জন্য তার জন্য ভেরিফাই করতে হবে এবং সেই ভেরিফাই করার ক্ষেত্রেও কিন্তু এই এক্সপেরিমেন্টাল রিভিউ মানে রিভিউ ফর এক্সপেরিমেন্টাল রিসার্চ অত্যন্ত আবশ্যিক। রিভিউয়ের মাধ্যমেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, অনেক গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে ধারণা গঠন করা হয়, যে দিকগুলি বা সিদ্ধান্তগুলি মূলত যে কোনো এক্সপেরিমেন্টালের যে আউটকাম, সেই আউটকামগুলিরকে জাস্টিফাই করতে বা ভেরিফাই করতে কিন্তু প্রত্যক্ষভাবে সাহায্য করে থাকে। এরপরে যেটি বলা হয়েছে টু ডিফাইন দ্য ইউটিলিটি অফ রিসার্চ আউটকাম বিফোর স্টার্টিং দ্য রিসার্চ। গবেষণা শুরু করার আগে কিন্তু এই রিসার্চ আউটকামটা কী হবে, তার ইউটিলিটি কী রয়েছে, তার গুরুত্ব কী রয়েছে, তার প্রায়োগিক দিক কী রয়েছে, তার গ্রহণযোগ্যতা কী রয়েছে, তার কার্যকারিতা কী রয়েছে, সেগুলিকে ডিফাইন করতে হয়। কারণ ডিফাইন না করলে কিন্তু গবেষক বুঝতে পারবেন না যে এই গবেষণাটা করার ফলে কী অ্যাকচুয়ালি কী লাভ হবে, কী ধরনের বেনিফিট হবে, কী ধরনের রিসার্চ গ্যাপ ফুলফিল হবে। তাহলে এই যে কী ধরনের লাভ হবে, কী ধরনের গুরুত্ব রয়েছে বা কী ধরনের রিসার্চ গ্যাপ ফুলফিল হবে, সেটা সম্পর্কে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এবং সেজন্য দরকার হয় তাদেরকে ডিফাইন করা, অর্থাৎ ইউটিলিটিকে ডিফাইন করতে হবে। পরিবর্তনটা কোন কোন ডাইমেনশন বা কোন কোন প্যারামিটারে হবে সেই জন্য কী করতে হবে, ইউটিলিটিকে ডিফাইন করতে হয়। আর সেই ইউটিলিটিকে ডিফাইন করার জন্য কিন্তু গবেষক এক্সপেরিমেন্টের ক্ষেত্রে তিনি কিন্তু এই রিভিউর উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকবেন। রিভিউ করার মাধ্যমে তিনি কিন্তু বুঝতে পারবেন যে কোন কোন দিকগুলি এই এক্সপেরিমেন্টে ফলো করা দরকার এবং কীভাবে সেইগুলো ফলো করার মাধ্যমে এই যে বিষয়বস্তুটি, সেই বিষয়বস্তুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা কার্যকরী করে তোলা যাবে। তাহলে এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম যে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে রিভিউ প্রক্রিয়ার গুরুত্ব কী রয়েছে, এটি সম্পর্কে আমরা আলোচনা করলাম। আপনারা মনোযোগ সহকারে শুনলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।